মন বাড়িয়ে ছুঁই। লেখনীতে ফাবিয়া মোমো। পর্ব সংখ্যা 63। বিকট সাইরেন বাজি অ্যাম্বুলেন্স চলছে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, খালি চোখে কিছু দেখা যাচ্ছে না। শুনশান রাস্তায় কোনো মানুষ নেই। গা ছমছম করা পরিবেশের ভেতরে অ্যাম্বুলেন্সের শব্দটা ভয়ঙ্কর লাগছে। অন্ধকার ফুঁড়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে গাড়ি তোড়জোড় করে কায়দায় ছুটছে। চলন্ত গাড়ির ভেতরে লেডি ডাক্তার বসা, সঙ্গে একজন নার্স কাজ করছে। লেডি ডাক্তারটা ছোট কাচের শিশি থেকে লম্বা সিরিজ ভর্তি করলো। মুখ খুলে মাস্ক লাগানো অবস্থায় সামনের পুরুষটির দিকে তাকালো। পুরুষটার মুখটা এখন কাঠের মতোই কঠিন হয়ে আছে। কানে ফোন লাগিয়ে থেমে থেমে কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছে। কিছু কিছু কথা শুনে রাগে ঠোঁট শক্ত করছে, আবার কিছু না শোনার ভান করে ভুরু উঁচু করে নাক ফোলাচ্ছে। লেডি ডাক্তারটা সিরিজ ভরা শেষে শিশিটা আগের জায়গায় রেখে দিয়ে মুখ ঘুরিয়ে পুরুষটির দিকে তাকাতে হঠাৎ নার্সটার দিকে খেয়াল করলো। মেয়েটার চোখ চোরা দৃষ্টি দেখেই তাকিয়ে আছে। শান্ত মুগ্ধ দৃষ্টিতে নমনভাবে চোখ ঘুরাচ্ছে। লেডি নার্সটা মেয়েটার অবস্থা দেখে ক্ষুব্ধ হলো, মনে মনে কঠিনভাবে আওড়ালো। শেষমেশ পুরুষটার উদ্দেশ্য করে বলল, আনসারি, ফোনটা রাখো। তুমি যে আমার আন্ডারে আছো এটা ভুলে যেও না। দেখি হাতটা দাও। জরুরি কথায় বাধা পেয়ে চোখ ঘুরালো মাহাতিম। অন্য কোনো ডাক্তার হলে সত্যি খেপে যেত, কিন্তু এ দফায় সে খেপলো না। এর মধ্যে লেডি ডাক্তারটা আবার ফোন রাখতে ইশারা করলো। মাহাতিম শান্ত মুখে ওপাশের ব্যক্তিকে কিছু বলে কল কেটে দিল। ফোনটা রেখে বাহারটা চুপচাপ ডাক্তারের দিকে এগিয়ে দিল। ডাক্তারটা কয়েক সেকেন্ডে ইঞ্জেকশন চেক করে সূক্ষ্ম সূচটা জায়গা মতো ঢুকালো। মেডিসিন পুশ করতে করতেই বলল, তুমি আর ভালো হলে না। এই যে রিস্ক নিয়ে কাছে পড়ো, আর একটু হলে ওটিতে ঢুকতে হতো। তোমার কি ওয়াইফের জন্য একটু টেনশন হয় না? পুশ করা শেষে জায়গাটা তুলে দিয়ে চেপে ধরলো মাহাতিমের। স্বাভাবিক ভঙ্গিতে দৃষ্টি তার দিকে রাখলেও কিছু করার থাকতো না। হায়াতের ব্যাপারটা সম্পূর্ণ উপরালার কাছে। এদিকে আমার আপনার কোনো হাত নেই। আজ বেঁচে আছি, কাল মরতেও পারি, এটাই নিয়ম। মাহাতিমের কটমট কথা শুনে নিঃশ্বাস ছাড়লো ডাক্তার। মাহাতিমের সাথে কোনোদিনও যুক্তি দেখিয়ে পারে না তিনি। সহজ সরল কথা খুবই জঘন্যভাবে পেঁচিয়ে ধরে মাহাতিম। এমন এমন যুক্তি উপস্থাপন করে, তখন বাধ্য হয়ে সামান্য ব্যক্তির মুখ থুবড়ে পড়তে হয়। মাহাতিম কিছুক্ষণ চুপ থেকে নির্বিকার কণ্ঠে বলল, রুমানা ম্যাম, আমার ওয়াইফটা খুবই সেন্সিটিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ইঙ্গিতে কেউ না বুঝলেও রুমানা ঠিকই বুঝতে পারল। নার্সের বোকা চাহনি উপেক্ষা করে শান্ত গলায় বলল, না বোঝার উপায় আছে? তোমার ওয়াইফ যদি সেন্সলেস হয়, তাহলে আসল কালপিটটা তুমি নিজেই। শার্ট খোলো। যদি সিস্ট লাগে তাহলে এখনই অ্যাম্বুলেন্স ঘোরাতে হবে। ঢোক গেল ডাক্তার নার্সটা। শার্ট খোলার কথা শুনেই বুকের ভেতরটা ডিপ ডিপ করছে, কানে গরম হাওয়া লাগছে। লজ্জায় তাকাতে ইচ্ছে করছে না, তবুও মনের ওপর তাল হারিয়ে চোখ তুলল সে। মাহাতিম অজ্ঞমতো শার্টের টপ বোতাম খুলে দিল। মুখের ভেতর থেকে চোখ সরিয়ে দৃষ্টি হেসে দুহাতে বোতাম খুলতে খুলতে বলল, আই অ্যাসোর্স ইউ ম্যাম, আমার সিজ লাগবে না। রুমানা সার্জিক্যাল মাস্কের আড়ালে ক্ষীণ রাগ দেখিয়ে বলল, তুমি নিশ্চয়ই ডাক্তার নও আনসারি, আমাকে দেখতে দাও। যদি লাগে সেটা সিচুয়েশন না হয় আমি সিদ্ধান্ত নিব। শার্ট খোলার পর ভালোভাবে বুকের ডান পাশটা দেখতে লাগলো। হাতে সার্জিক্যাল গ্লাভস পরে একটা কাঁচি নিয়ে রুমানা কাঁচির মুখে নিয়ে ধীরে ধীরে ক্ষতটা পরিষ্কার করলো। বুলেট প্রুফ সেফটা যতই মজবুত হোক না কেন, গুলিটা থেকে কাছ থেকে করাতে ফেস্ট ফুঁড়ে চামড়ার কিছুটা অংশ গেঁথে গেছে। ভাগ্যে সেটা চামড়ায় লাগিয়ে গুলি ঢুকেনি। রুমানা দক্ষতে ক্ষতটার কাছে ঔষধ ছুঁয়ে দিল। পরিশেষে তুলা দিয়ে ক্ষতের মুখটা বন্ধ করলো। সেবা শুশ্রূষার সব পর্ব শেষে সহকারীর দেওয়া খয়েরি শার্টটা পড়লো মাহাতিম। টিমটিমে হলদে বাতির নিচে স্লিপ দুটো ভাঁজ করে নিল। নার্স মেয়েটা আর চোখে মাহাতিমের দিকে তাকাচ্ছিল। রুমানা 40 হলেও তার মেয়েলি স্বভাবের নার্সটার অবস্থা বুঝতে পারে। ডিপার্টমেন্টের সবচেয়ে ঠান্ডা মানুষ হিসেবে মাহাতিমকে চিনে সে। পুরো ব্যক্তিত্বের ভেতরে অচর নিষ্ঠা, সবকিছু মেপে সে পুরো দুনিয়া সম্পর্কে জানে। রুমানা মাহাতিমকে চেনে, কিন্তু তাজ্জবের ব্যাপার হলো মাহাতিমের বাবার সাথে মাহাতিমের স্বভাবের কিছুটা হলেও আলাদা। যেখানে মাহাতিমের বাবা সবার সাথে মিলেমিশে চলতো, সেখানে মাহাতিম তার ডিপার্টমেন্টের কাছে শক্ত। বাবা ছেলের এমন অদ্ভুত নজির দেখে প্রায় অবাক হয় রুমানা। অ্যাম্বুলেন্সটা ঝুপড়ি অন্ধকারের কাছে থেকে
থেমে গেল। সাইরেনটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। মাহাতিম ফোনটা পকেটে পুরে দরজায় ধাক্কা দিয়ে খুলল। এক লাফ দিয়ে নিচে নামতেই মুখ ঘুরিয়ে পিছু ফিরল। রুমানার দিকে কৃতজ্ঞতার হাসি লেগে যেতে লাগলো মাহাতিম। হঠাৎ প্রথমে পিছে ঘুরল সে। ডান কপালের কাছে দুটো আঙ্গুল ছিঁড়ে সেলুট ইশারা করলো। মাহাতিমের কাণ্ড দেখে হেসে ফেলল রুমানা। গাটা মারা ভঙ্গিতে হাত উঠিয়ে হাসতে হাসতে বলল, বাবার মতো ফাজলামি করবে না আনসারি। বেশ দূর থেকে সদ্য পরা রেনকোটের ব্যক্তিটার ওপর উত্তর দিল, আপনার সম্মান জানিয়েছি ম্যাম। থ্যাংক ইউ ফর দ্য লিফট। বৃষ্টির কাঁচা রাস্তাটা কাদামগ্ন, জায়গায় জায়গায় গর্ত ভরে পানি জমেছে। অন্ধকারটা নিকষ বলে সাবধানে হাঁটতে হচ্ছে। ওষুধের কড়া ডোজে মাথাটা ভার ভার করছে। বুকের ডান পাশটা এখনো বেশ ব্যথা। এই ব্যথার জন্য ডান হাতটা বেশ নড়াতে পারছে না। রেনকোটের হুডিটা চোখ পর্যন্ত টেনে নিল মাহাতিম। গায়ে এখনো ঝিরঝির করে বৃষ্টির প্রলেপ লাগছে। বৃষ্টিটা কোনো না কোনোভাবে থামছে না। রাস্তা থেকে চোখ তুলে সামনে তাকালো। রিসোর্টের মেন গেটে চোখের শাওয়ার আধারে চিনতে পারল। ধীর গতিতে এগিয়ে গিয়ে দরজায় দু হাত রাখলো। আলতো করে ধাক্কা দিতে দ্বারটা খুলে যেতে থাকলো। ভেতরে পা দিতে মাহাতিম চতুর্দিকে অন্ধকার আবিষ্কার করলো। সবগুলো কটেজের আলো নিভানো, কোথাও কোনো আলো নেই, কেবল বিদ্যুৎ স্পৃষ্টির আলোয় আকাশ চিরে যাচ্ছে। সকালের মতো আলো বিকিরিত অন্ধকার হচ্ছে। একটু আলোর মাঝে কটেজের দিকটা খেয়াল করলো সে। কোনটা মেহিনুরের কটেজ হতে পারে সেটাই বুঝতে চাচ্ছে সে। মাহাতিম দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে বাতাসে জোরদার হুইসার উঠল। শো শো করে তোড়জোড় হাওয়া বইতে লাগলো। কটেজের কাছে শব্দ হতে লাগলো। রুমের জানালাগুলো বাতাসের ঝাপটায় ধপধপ করছে। মাহাতিম দ্রুত চোখের সামনে হাত রেখে ঝাপটা বাঁচিয়ে দেখল। বাতাসে জানালার কপাট খুলতেই জলজান্ত মোমের শিখাটা দেখতে পেল মাহাতিম। এই যে দ্বিতীয়বারের মতো আলো শিখাটা দেখলো। ঠোঁটের কোণে চিরচেনা হাসি ফুটে উঠল তার। খুবই নৈপুণ্যতার সাথে দরজা খুলল মাহাতিম। একটু শব্দ না করে চটপট ভেতরে ঢুকে গেল। দরজাটা চাপিয়ে দিতেই টেবিলে চোখ পড়ল। লম্বা মোমের মাথায় আলো শিখা জ্বলছে। বাতাসের জন্য দপদপ করে হলদে শিখাটা লাফাচ্ছে। পুরো ঘরটাই যেন সুমাক্ষ সুযোগ। বিছানা ডেঙে ফ্লোরের ওপর স্তব হয়ে আছে। মোমের হলদে আলোয় এক পলক দেখার জন্য মন ছটফট করছে। ঘুমন্ত মুখের পবিত্রতা দেখার জন্য, ছোঁয়ার জন্য মাহাতিম যেন ব্যাকুল। ডান কাত হয়ে শুয়ে আছে মেহিনুর। তার দেওয়া গাঢ় নীল শাড়িটা গায়ে জড়ানো। মাহাতিম খুব আস্তে করে পা ফেলে এগিয়ে যায়। বিছানার কাছে সে চুপ করে বসলো। মেহিনুরের মুখটা চুলের নিচে লুকিয়ে। কালো কালো চুলগুলো যেন উজ্জ্বল চামড়াটা দেখে দিচ্ছে। উষ্ণ স্পর্শের কাছে নিদ্রা কাটাতেই চোখ খুলল মেহিনুর। সেই মাদকপূর্ণ পারফিউমের সুঘ্রাণ আষ্টে পাষ্টে ধরে রেখেছে তাকে। নিমিষে দুটো চোখ মুখে যেন দুজনের পানে পড়ল। জানালা থেকে আগত বাতাস মোমের শিখা নাড়িয়ে দিচ্ছে। সময়টা যেন নিখুঁতভাবে কাটছে। কপালে সাদা ব্যান্ডেজ করা। ঠোঁটের ডান কোণটা টকটকে লাল হয়ে আছে। ঠোঁট থেকে রক্ত সরিয়ে চোখের দিকে তাকালো। মাহাতিম গভীর চোখ দুটোর মাঝে মিলিয়ে আছে। জীবনের সকল অধ্যায় থেকে বন্ধ হওয়া কিছু অধ্যায় খুলে যাওয়া, এমন কিছু একটা। এই অধ্যায়টা ছাড়া আর কোনো হিসাব নেই মেহিনুরের। বাইরে থেকে চিরচেনা মানুষের আত্মরার মতো পরিচয় দিয়েছে। যাদের ছায়াতলায় বীজ থেকে বৃক্ষ হয়েছে, আজ তারা অমানুষ। শাহনাজের মুখ থেকে সব শোনার পর একটু কাঁদেনি মেহিনুর। কেন জানি ভেতরটা শূন্য বিরল লাগছিল। জনশূন্য চারের মতো খালি খালি হচ্ছিল সবটা। কথার ধাক্কা যেন গিলে ফেলেছিল সবকিছু মেহিনুর। সেখান থেকে উত্তরণের পথ যেন আজ দিশেহারা। মেহিনুর অনেকক্ষণ যাবৎ চুপ থেকে মাহাতিম নিজ থেকে বলতে নিল। ঠিক তখনই ঠোঁটের ওপর আঙ্গুল রেখে বাদ সাধল মেহিনুর। ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে বালিশ থেকে মাথা তুলল। কিছু উঁচু হয়ে মাহাতিমের চোখ দুটোর পাতায় দুগালে কপালে ব্যান্ডেজের ঠোঁট ছুঁয়ে দিল। শান্ত মনে প্রশান্তির ছাপ পেয়ে চোখ বুঝল মাহাতিম। ঠান্ডা ঠান্ডা উষ্ণ মুহূর্তে ছোঁয়া পেয়ে মনটা যেন কাঙ্গাল হয়ে যাচ্ছিল। এই গভীর রাতে আদরটুকু যেন সব ক্লান্তি চুষে নিয়েছে। আপনার বুকটে ঘুমাতে চাইলে রাতটুকুর জন্য দিবেন? মাহাতিম নিঃশব্দে মাথা নাড়িয়ে সম্মতি দিল। মেহিনুরের ওপর থেকে সরে বিছানা থেকে নামলো। পকেট থেকে মোবাইল ঘড়ি ব্লুটুথ ডিভাইস বের করে টেবিলে রাখলো মাহাতিম। এদিকে হাত খোপা পাকাতে পাকাতে বিছানা থেকে নামলো মেহিনুর। দরজাটা ঠিকমতো লক করে যেন সেদিকে আগালো।
নবের জন্য লক টিপে দরজা লক করলো। জানালার দিক থেকে পর্দাটা সুন্দর করে টেনে দিল। বিছানার দিকে ফিরে আসতে কপাল কুঁচকালো মেহনুর। মাহাতিমের উন্মুক্ত বুকটার দিকে ব্যান্ডেজ দেখে উদ্বিগ্ন চোখে তাকালো। মাহাতিমের চাহনিটা বুঝতে পেরে হাত পাশে রেখে মেলে দিল। মেহিনুরকে কাছে আসার ইঙ্গিত দিল। ধীরে ধীরে বিছানায় আসলো মেহিনুর। মৌন অবস্থা ধার্য করে মাহাতিমের পাশেই শুল। ডান পাশটা ইনজুরি, বাম পাশটা এখনো ফিট। আসো, ভয় পেও না। মেহিনুর আবার ব্যান্ডেজের দিকে তাকায়, বড় একটা ঢোক গেল। আপনার ঘুম প্রয়োজন, আজকে থাকুক। মাহাতিম তাচ্ছিলের মতো ভুরু উচালো। সে মেজাজের সাথে বলল, তুমি আমাকে বাধ্য করার চেষ্টা করছো। আমার রাগ তুলে দিও না, আসতে বলছি। কণ্ঠে কাপড়টা মিলিয়ে বেলুনের মতো চুপসে গেল মেহিনুর। উন্মুক্ত বুকটার বাম পাশটায় মুখ লুকিয়ে চোখ বন্ধ করলো। সাথে সাথে বলপূর্ণ দুটো হাত দুদিক থেকে জড়িয়ে ধরলো। ছোট ছানার মতো গুটিসুটি মেরে আছে মেয়েটা। আস্তে করে ঢেকে নিল তাকে মাহাতিম। তার মাথায় আঙুল বুলাতে বুলাতে ঘুমানোর জন্য আরাম করে দিল। বৃষ্টির শব্দ কমে এসেছে। বাইরে এখন প্রচুর ঠান্ডা। সেই ঠান্ডা হাওয়ার ফাঁকে ফাঁকে রুমে একটা ঠান্ডা নীরবতা বিরাজ করছে। মাহাতিম ঘুমের জন্য চোখ বুঝতে হঠাৎ করে বুকের ভিতর কান্না দমটা টের পেল। তাড়াতাড়ি মুখটা নিজের দিকে তুলে প্রশ্ন করলো, তুমি কাঁদছ? মেহনুর চোখ স্পষ্ট কান্নার আভাস। মাহাতিমকে কিছু বলার পূর্বেই মেহনুর অশ্রুমাখা চোখে ধরা গলায় বলল, ওনার কবরটা কোথায় দেওয়া হবে? বাক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহাতিম। আজ উত্তরটা বুঝি আসলেই খালি। সারা রাত ঝুম বৃষ্টি। শেষের দিনে আলো ফুটল। পূর্বাকাশে আস্তে আস্তে সূর্যের চাকা উঠল। ভেজা মাঠ ঘাট সূর্য কিরণ চিকচিক করছে। কচু কাটায় শিশির জমে মুক্তোর মতো জ্বলছে। পাখির মিষ্টি মধুর কিচির স্বরে প্রকৃতি যেন জেগে উঠেছে। বাতাসের দোল খেয়ে গাছের পাতাগুলো মর্মর শব্দ তুলেছে। এক ফালি সোনার রোদ্দুর জানালার ফাঁক গলের ঘরে ঢুকছে। পর্দা দুটোর মাঝে দিয়ে সেই আলো মুখে এসে পড়ল। দিনের আলোটা চোখে পড়তে ঘুম ভাঙল মেহিনুরের। চোখের পল্লব জোড়া বেশ ভারী ভারী লাগছে। বাস্তবত রাতে কান্নার জন্য চোখ দুটোর এই দশা। কিন্তু আজ মন খারাপের রেশটুকু কেটে গেছে। সকালের নির্মল হাওয়াটা বুক ভরে কিছুক্ষণ টানলো মেহিনুর। মনটা একদম ঝরঝরে হয়ে গেছে। এত শান্তি, এত প্রফুল্ল মন আগে কোনোদিনও টের পায়নি। গাছের নতুন পাতার মতোই সবকিছু সতেজ লাগছে। শোয়া থেকে উঠে বসতে ব্যাকুলতায় চোখ একজনকে খুঁজতে লাগলো। কিন্তু সেই মানুষটা তো সকাল সকাল কোথায় হারিয়ে গেল। লম্বা হাই তুলে বিছানা থেকে নেমে পড়ল মেহিনুর। শোয়ার জন্য বিগড়ে যাওয়া চুলগুলো নতুন করে খোপা করে বাইরে পা দিল। সকালের নরম রোদটা মেহিনুরের গায়ে মোলায়েমভাবে ছুঁয়ে দিল। আদুরে উষ্ণতায় শরীরটা চনমনে হয়ে উঠল। এখনো কটেজের দরজাগুলো খোলেনি, তার মানে ঘুমের আরামটা কারোই ভাঙেনি। সিঁড়ির ধাপ পেরিয়ে একটু সামনে গেল মেহিনুর। পায়ের নিচে নরম সবুজ ঘাসগুলো সুরসুরি দিচ্ছে। হাত মুখ ধুয়ে শাড়ির আঁচলে ভেজা মুখটা মুছতে মুছতে নির্বিলি রিসোর্টের পুকুর পাড়ে গেল। বৃষ্টির কারণে পুকুরের ঘাটটা রাস্তাটা স্যাঁতসেঁতে হয়ে গেছে। এমনিতেই জায়গাটা গাছগাছালির জন্য ভয়ঙ্কর অন্ধকার হয়ে থাকে। তার উপরে সূর্যের আলো পড়ে না। কাদা বাঁচিয়ে পা ফেললো। দুই হাত এগিয়ে ঝোপের কুঞ্চনটা সরিয়ে দিল। তখন চোখ ধাঁধিয়ে এক পশলা আলো মেহিনুরের চোখ বুলিয়ে দিল। ঝোপটা পেরিয়ে চোখ খুলল মেহিনুর। পুকুর পাড়ের দিকে স্পষ্ট তাকাতেই দূর থেকে সবুজ টি শার্টটা নজরে কাড়ল। শান বাঁধানো পাকা জায়গায় একা বসে আছে মাহাতিম। সাত সকালে একা বসে থাকাটা বিলক্ষণ মনে হচ্ছে না। ঘুম থেকে উঠেই এখানে চলে আসলো। কিন্তু কি হয়েছে? কাল রাতেও মাহাতিম কোনো কথা বলেনি। মাহাতিমের মধ্যে এমন নিশ্চুপ আচরণ বোধগম্য হচ্ছে না। মেহিনুর চুপচাপ পা বাড়িয়ে মাহাতিমের পেছু গিয়ে দাঁড়ালো। পেছন থেকে মাহাতিমের চোখ দুটো ধরার জন্য যেই না হাত বাড়ালো, তখনই খপ করে হাত চেপে ধরলো মাহাতিম। একটা বারও পিছু না তাকিয়ে ওইভাবে মেহিনুরের হাত ধরে বলল, এমন ছোটখাটো চালাকি আমার বেলায় খাটে না। হাত ছেড়ে দিল মাহাতিম। আবারও নির্জনতায় ডুবে গেল চারপাশ। মাহাতিমের দৃষ্টিচোরা পুকুরের মৃদু আলোয় স্রোতের ওপর অটল। বিশেষ ভাবনায় মতো দোলায়মান স্রোতের ওপর অটল। বিশেষ ভাবনায় মতো মাহাতিমকে বিরক্ত করল না মেহিনুর। মাহাতিমের বাপাসটায় স্থান ঘিরে শান্তভাবে বসল। মাহাতিমের চওড়া প্রশস্ত কাঠটায় মাথা রেখে তার হাতটা পেঁচিয়ে ধরল। মেহিনুরের কাণ্ডকারখানায় কোনো ভাবাবেগ দেখালো না মাহাতিম। অনতিকাল পেরোতেই মেহিনুর অধৈর্যের গলায় বলেই ফেলল, স্বাভাবিক আচরণ করছেন না কেন? আমি তো আপনাকে ভুল বুঝিনি। যেটা সত্য, যেটা ঘটেছে, যেটা নিয়ে আফসোস করার কোনো কারণ ছিল না।
যা হওয়ার হয়ে গেছে, আপনি আমার ওপর কেন রেগে আছেন? ঘাটটা বামে ঘোরালো মাহাতিম। বোধ হয় মেহিনুরের মুখটা দেখার একটু প্রয়াস ছিল। আবারও মুখ ঘুরে স্বাভাবিক কণ্ঠেই শান্তভাবে বলল, আমি চুপ থাকলেই রেগে আছি ভাবো কেন? কাঁধ থেকে মাথা তুলল মেহিনুর। মাহাতিমের মুখের দিকে দৃষ্টি রেখে বলল, আপনি স্বাভাবিক আচরণ করছেন না যে তাই। এবার এক সেকেন্ডও দেরি করলো না মাহাতিম। কথা ধরে সঙ্গে সঙ্গে মেহিনুরের দিকে তাকালো। সত্যি মাহাতিমের হাবভাব স্বাভাবিক নেই। রাতের এই ব্যক্তি একদম অন্যরকমভাবে ফেরেনি। রাত পেরোতেই কি এমন হলো? কেন সকাল সকাল কাউকে না জানিয়ে একা বসে আছে? চোখের দৃষ্টি জ্বালিয়ে দিচ্ছে। কোন ব্যাপার নিয়ে ভাবতে ভাবতে ভীষণ ফুঁসছে। ঢোক গিলে একটু কাছে গেল মেহিনুর। ক্লিন সেভ করা গালটায় হাত রেখে আলতো গলায় জিজ্ঞেস করলো, আমাকে বিশ্বাস করতে পারেন না? একদৃষ্টে তাকিয়ে থাকে মাহাতিম ছোট্ট সুরেই বলল, কেন অবিশ্বাস করিনি? আবার প্রশ্ন ছুড়ল মেহিনুর, তাহলে কেন কথা লুকাচ্ছেন? মাহাতিম পাল্টা উত্তর, তুমি এভাবে জিজ্ঞেস করনি কখনো তাই। মেহিনুর থামলো না, নিজেও উত্তাপের সাথেই বলল, আজ জিজ্ঞেস করছি। এখন করছি, বলুন। মাহাতিম পুরোপুরি মেহিনুরের দিকে ঘুরল। মুখোমুখি হয়ে মেহিনুরের অন্য হাতে নিজের ডান গালে রাখলো। ছটফট দৃষ্টির মাঝে নিজেকে শান্ত দৃষ্টিটুকু রেখে দিল। মেহিনুর অপেক্ষা অধীর। মনের ভেতর উনচান অবস্থা ধীরে ধীরে বেড়েই চলেছে। এই শান্ত চোখ দুটো তাকে গভীর করে টেনে নিচ্ছে। জিভ ঠোঁট বোলানো মাহাতি একটু ধাতস্থ হয়ে বলতে শুরু করলো, যা বলবো সব মন দিয়ে শুনবে, শুধু শর্ত এটাই, যা বলবো আজকের পর সবকিছু ভুলে যাবে। ওই ছোট্ট বুকটায় এসব মনে রাখা দরকার নেই, ঠিক আছে? মাথা নাড়ল মেহিনুর। উত্তর পেয়ে বলতে লাগলো মাহাতিম, তোমার বয়সটা 4, তখন তোমার বাবা মারা যান। একটি স্বাভাবিক মানুষের মতোই ন্যাচারাল থ্রেট হয়েছিল। কেউ নাকি মার্ডার করেনি বা এ জাতীয় প্ল্যান প্রোগ্রাম ছিল না। হয়তো তোমার কানে এসেছে তোমার দাদাভাই তোমার বাবাকে খুন করেছে। এটা কিন্তু ভুয়া খবর। তোমার বাবা একজন সৎ মানুষ ছিলেন, কিন্তু ওনার একটা বাজে অভ্যাস ছিল। বলতে গেলে সেটার জন্যই ওনার মৃত্যু। উনি প্রচুর ধূমপান করতেন, যেটাকে এক্সিটেড লেভেলের স্মোক বলা হয়। প্রায়শই এটা নিয়ে তোমার মায়ের সাথে কথা কাটাকাটি হতো। তোমার মা রাগ করে বাপের বাড়ি চলে যেতেন, কিন্তু সময়ের সাথে সাথে একদিন সেটা মানিয়েও যায়। তোমার মাও চুপচাপ যেটা সহ্য করতে শিখে গেলেন। বিদেশে যাওয়ার জন্য যেসব কাগজপত্র জমা দিয়েছিলেন, হুট করে সেটার খবর আসে। তোমার বাবা কোনোভাবেই বিদেশে যেতে রাজি ছিলেন না। অনেক কিছুর পর যখন বিদেশের মাটিতে পাড়ি দিলেন, তখন তোমাদের বিলাসিতা আসতে শুরু হয়। সব ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু একদিন চিঠির পাতায় খবর আসে তোমার বাবার লাংস ইনফেকশনে ধরা পড়েছে। তখন তোমার দাদা ছেলেকে দেশে আনার জন্য বন্দোবস্ত করেন। 8 মাসের ভেতরে তোমার দাদা সবকিছু ঠিকই করেন, কিন্তু তোমার বাবার ফেরে না। সেখানেই হার্ট স্ট্রোক করে মারা যান। সবচেয়ে বেশি তোমার মা ভেঙে পড়েন। তোমার দাদা ভাই তো অবশ্যই তোমার বাবাকে দু চোখে সহ্য করতে পারতো না, উপযুক্ত কারণও ছিল। তোমার দাদা ভাই মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতে হাতে নাতে একদিন ধরা পড়েছিল। সেটা ক্ষোভ তোমার বাবা ভালো মতোই ঝেড়েছিল তোমার দাদার ওপর। তোমার দাদাটা তোমাদের সবকিছু বা সবগুলো বোনদের আদর করতেন, এ বিষয়ে কোনো ডাউট নেই মেহিনুর। আজ শুধু এইটুকুই বলবো, তোমার দাদার জন্য তোমাকে পেয়েছি। তাকদীর কিভাবে আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছে সেটা বিস্তারিত বলতে গেলাম না। আমি তোমাকে চিনতাম না, তুমি আমাকে চিনতে না। তোমার পরিবার আমাদের চিনতো, আমার পরিবার তোমাদের চিনতো। এই তোমাদের পরিবার আমাকে ভালোই পছন্দ হলো, তাও আমার বয়সে তুমি ছোট, অনেকই ছোট। বিষয়টা কেমন জানো, তাও বিয়েটা করেই ফেললাম। অমনি পুরোনো কেস রিওপেন করে কাজে লেগে গেলাম। লাইফ কিভাবে ঘুরছে দেখছো? আমি তোমার ওপর রাগ করিনি। লাইফে ইউনিক স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করছিলাম। চোখ বন্ধ করে বড় একটা দম নিল মেহিনুর। বুক থেকে ধীর শ্বাসে নিঃশ্বাসটা নিঝরেই বেরিয়ে দিল। চোখ খুলে গলা ভিজিয়ে মাহাতিমের দিকে তাকালো। বাতাসের ঠান্ডা মোহটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মেহিনুর স্বচ্ছ গলায় বলল, আমি জীবনে এই অধ্যায়টা ঘাটতে চাই না। আজকের মতো এখানেই বন্ধ হোক। এটা একটা খারাপ মানুষের বিনিময়ে আপনাকে পেয়েছি। আমার কি এতে খুশি হওয়া উচিত না? বিষগ্ন চুর ম্লান হাসি দিল মেহিনুর। ধীরে ধীরে হাত দুটো গাল থেকে নামালো। মাহাতিমের বিমর্ষ মুখে দৃষ্টি থাকে তীব্র বেগে টান মারলো। মাথার পেছনে চাপ দিয়ে বুকে মিশিয়ে নিল। আচমকা কাণ্ডে প্রচণ্ড বিস্মিত হলো মেহিনুর। বুকটা যেন ধরাস করে কেঁপে উঠল। দুরু দুরু করে ছুটছে বুকটা। চোখ দুটো বন্ধ করতেই অতল স্পর্শে বাহুখানা তাকে দখিলিত্ব করল। মেহিনুরের পুরো অস্তিত্বটা বুকের সাথে মিশে রইল।
খুব স্পষ্টভাবে ওই পাশেই দেওয়ালে ঠেসে হৃদস্পন্দন শব্দ শুনতে লাগলো। ওপাশে দেওয়াল থেকে হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে, ঘড়ির কাঁটার মতোই ধুক 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 করছে। আঙ্গুলের ফাঁকে ফাঁকে সবুজ টি শার্টটা শক্ত করে ধরল, দুহাতের বলয়ের মাঝে খামচে ধরে রইল। টের পেল মাহাতিমের একটা হাত সারা পেট জুড়ে ছুটছে, আর হাতটা চুল চামড়ায় নরমভাবে স্পর্শ করছে ব্যাকুলতার সাথে। দূরের কোনো গাছে পাখি বসে ডেকে যাচ্ছে, ছন্দ কাটাতে কাটাতে প্রকৃতি যেন গরম করে তুলল। পাখির ডানা ঝাপটানির আওয়াজগুলো দুজনের কানেই যাচ্ছে, বাতাসের শীতল পরশগুলো হেলে দুলো শিহরণ জাগিয়ে দিচ্ছে। প্রকৃতির সরলতা দুজন মানুষ যেন অনুভূত নির্যাস করছে। বাতাসের নিষ্ঠুর দোলায় খোপাটা আলগা হয়ে গেল। তারপর জোরে একটা ঝাপটা মেরে ঘোমটাটা পুরোপুরি খুলে দিল। মেহনুরের পিঠ ডিঙিয়ে মাহাতিমের হাত ঢেকে গেল। মেহনুর সবটা টের পেল, নড়াচড়া করলো না। বুকের মাঝে শান্তির সুখটুকু নিতে নিতে খুব আস্তে করে বলল, নয়ন তোমারে পায় না দেখিতে, হৃদয়ে রয়েছে গোপনে। মেহনুরের কথাগুলো ওই পাশের কর্ণধারে পৌঁছে গেল। প্রতিটি শব্দের অর্থ বুঝে ঠোঁটের কোণে হাসি টেনেছে। মেহনুর কি তার বাবার মতো বাক্যপ্রেমী? কথাটা খাঁটি সত্য। চরণ যুগলের গ্রাহ্যতা বুঝতে পেরে বদ্ধ চোখে শুধিয়ে উঠল। অনেক কাছে রেখেছি মেহনুর, যতটা কাছে রাখলে মানুষ নিজেকে দেখতে পায় না। এবার একটুখানি নড়ে চড়ে উঠল মেহনুর, শক্ত বুকটার সাথে থুতনি ঠেকিয়ে মুখ তুলে চাইল। মাহাতিম চোখ খুলে মুখ নিচু করতেই ভুরু নাচিয়ে ইশারা করলো, কি হয়েছে? মেহনুর হ্যাঁ না কিছু বলল না। কালোমণির সুন্দর চোখ দুটোর কাছে অজান্তেই দৃষ্টি বন্ধ হয়ে আছে। মাহাতিমের চোরা দৃষ্টি বারবার সুকোমল অধর জোড়ায় নিক্ষেপ হচ্ছে। মাথার পেছনটা চাপ দিতে মেহনুরের কপালটা নিজে থেকে আলগা করলো মাহাতিম। কপালের মাঝখানটায় সবটুকু উষ্ণতা কয়েক মুহূর্তের জন্য চেপে দিল, ছেড়ে দিয়ে বলল, আমি আজই রওনা হব মেহনুর। তুমি কি আমার সঙ্গে যেতে চাও? যদি আরো কিছু থাকতে। চোরের মতো কথা চিনিয়ে তাড়াহুড়ো গলায় বলো, না না, ফিরতে চাই। সুরাইয়া বুবুর যন্ত্রণায় থাকা যায় না, আমি আপনার সঙ্গেই ফিরব। মাহাতিম হাসি দিয়ে বলল, চালাকি মনে করছো বুঝি না? বেচারি আমার ভয়ে তোমার কাছেই যায় না। এখন যত দোষ নন্দঘোষ, তাই না? মেহনুর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে জিভ কামড় দিয়ে ফেললো। মিথ্যা বলার আজও পটুটাতে আনতে পারেনি সে। কি বলতে যে কি বলে ফেলেছে। ছি! মেহনুর ধরা খাওয়া মুখটা পাটাতনের মতো মাহাতিমের পিঠে লুকাতে লাগলো। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকালো। কিছু একটা ডায়াল বসাতে বসাতে বলল, যদি কিছু করতো চুলের গোড়া পর্যন্ত ছিঁড়ে আনতাম। তাছাড়া ওই দুটো মালমালতি আমাকে বাঘের মতো ভয় পায়, এমনিতেও কিছু করার সাহস দেখাতো না। পা চালিয়ে ফোন কানে ধরল মাহাতিম। হ্যালো, আনসারি বলছি। আমার দুপুর 12টার ভেতরে মাইক্রো দরকার। সিকিউরিটি লাগবে না, নোমানকে সঙ্গে পাঠান। না, কোনো প্রবলেম নেই। ডান দিকে লেগেছে? না, চিস্ট তেমন লাগেনি। আমায় আহামরি কিছু পাইনি আপাতত। ঝোপটার দিকে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়লো মাহাতিম। কিছু একটা মনে পড়ার ভঙ্গিমায় পিছু তাকালো সে। দ্রুত দুদফা তুড়ি বাজাতে মেহনুরের চোখ তুলে তাকালো। মাহাতিম তর্জনী ও মধ্যমাঙ্গুলে চলে আসার ইশারা করলো। মুখের দিকে না তাকিয়ে বলল, আকার ইঙ্গিতে বোঝালো, উঠে এসো, গরম বাড়ছে, এখানে বসার দরকার নেই। মেহনুর উঠল। মনে মনে ভাবলো, এটা কি দায়িত্ববোধ নাকি অধিকারযুক্ত ভালোবাসা? মোল্লাহীন মোল্লাবাড়ি। গ্রামটা অনেকটা মেরুদণ্ডহীন প্রাণের মতোই হয়ে গেছে। হান্নান শেখ সবকিছু যতই বর্বর হোক, গ্রামের মধ্যে একটু হলেও শৃঙ্খলতা ছিল। যেসব মুরব্বী তার ভয়ে সিটিয়ে থাকতো, তারাই গ্রাম চালানোর জন্য হাতাহাতি শুরু করবে। গ্রামের পুলিশেরা ঘুষের জোরে টাকার গন্ধে ন্যায়নিষ্ঠা শুলে চড়াবে। ক্ষুব্ধ বিক্ষুব্ধ গ্রামবাসী সকলের মুখোশ চিনতে চিনতে একদিন ঠিকই হাঁপিয়ে উঠবে। তখন কিভাবে ওই অবস্থা থেকে ব্যবস্থা নেওয়া নিবে, সেটা যেন মাথা ঢুকছে না মাহাতিমের। সকলের নাস্তাটা খেতে খেতেই হতদরিদ্র মানুষের কথা মনে পড়লো। না জানি হান্নান সে কতগুলো মানুষের রুজি রুটি খেয়েছে। সেসব অগণিত মানুষ হাই অভিশাপ বড় নিষ্ঠুরতায় ব্যাঘাত আনছে। এই অভিশপ্ত মুখ থেকে বাঁচতে হলে যোগ্য বিচারের প্রয়োজন, কিন্তু সেটা এখন দেখবে কে? নীতি নামে যারা আদর্শ বেঁচে চলে, এই গ্রামের মুরব্বীদের দেখবে কিভাবে? মাথাটা ঠান্ডা করে আরো কিছু সময় ভাবলো মাহাতিম। লেবুর ঠান্ডা শরবতটা গেলে সুজলার দিকে তাকালো। সুজলার সাথে তার সম্পর্কটা বেশ মজবুত হয়েছে। এখন আর আগের মতো রাগঢাক রেখে কথা বলার প্রয়োজন পড়ে না। মাহাতিম তাই শরবতটা খেয়ে খালি গ্লাসটা রেখে বলল, বড় মা, গ্রামের মানুষগুলোর কথা ভেবেছেন?
যে ছিদ্রগুলো আপনার শ্বশুর করে গেছেন সেগুলো সময় থাকতে ভরে ফেলুন। সুজলা উজবুক চাহনিতে মাহাতিমের দিকে তাকালো। শ্বশুরের দোষ কি আর সহ্য করব? মাহাতিমের ভনিতা না করেই বলল, অপশন তো রাখিনি। আপনার ছেলে যদি এদেশে থাকতো তাহলে মেবি সুবিধা করা যেত। সুজলা কাটকাট গলায় বলে দেয়, শাওন কোনোদিন এদেশে আসবে না, ও আমার কাছে ওয়াদা করে গেছে। মাহাতিম কথাটা শুধরে দিয়ে বলল, ভুল বলবেন না মা, ও আপনার কাছে ওয়াদা করতে বাধ্য হয়েছে। আপনি ওকে বিদেশে যেতে বাধ্য করেছেন, তবে সেটা ওর মঙ্গলের জন্যই। সুজলা এবার না বলে পারল না, এত সব খবর কি করে পাচ্ছ? তোমাদের জন্য দেখি গোপন কিছু করা যাবে না। মাহাতিম দাম্ভিকতার হাসি দিয়ে বলল, ভুল বুঝবেন না বড় মা, আমি লোক লাগাতে পাতাল থেকেও বুঝবুঝ করে তথ্য বের করতে থাকি। আমি শুধু ওইটুকুই শুনি যেটুকু আমার প্রয়োজন। আমি বর্তমানে গ্রামবাসীর কথা চিন্তা করছি। এটা নিয়ে চিন্তা ভাবনা করে বুঝলাম আপনি এখন মোল্লাবাড়ির গুরুজন, আপনার চেয়ে বয়সে আর বড় কেউ নেই। সুজলা মর্মার্থটা বুঝে ভীত চোখে তাকালো, তাড়াতাড়ি বলে ফেলল, অসম্ভব, এমন আকাশ পাতাল চিন্তা করো না মাহাতিম, তুমি শহরে থাকো তাই গ্রামের রীতিনীতি বোঝো না, ভুলে কাজ করতে যেও না। বলছি আমি ওসবে অভ্যস্ত নই, কোনোদিনও পারবো না। মাহাতিমের কথাটা হেলাফেলা না করে জোর দিয়ে বলল, আপনি পারবেন। আপনার সুবুদ্ধির পরিমাপ কতক্ষণ পর্যন্ত হতে পারে সেটা অলরেডি বুঝে গিয়েছি। আগে শুধু বাড়ি দেখতেন, এখন আপনি সবার বাড়িতে নজর দিবেন। পার্থক্য এইটুকুই, আপনি মানুষগুলোর সেবা করবেন, আপনার শ্বশুরের মতো শোষণ করবেন না। সুজলার কথা শুনে শান্ত হলো না, অশান্ত কণ্ঠে বলল, আমার দ্বারা সম্ভব হলে আজ রাজি হতাম, কিন্তু মন সায় দিচ্ছে না মাহাতিম। কথাটা যত ছোট শোনাচ্ছে, দায়িত্বের ভারটা কিন্তু অনেক। এটা একটা পুরুষের কর্ম, সেখানে তুমি আমাকে কেন টেনে আনছ? মাহাতিম বিজ্ঞের মতো করেই বলে উঠল, পুরুষের কর্ম পুরুষই করবে, আপনি তো নিজের চৌখাট টিঙাবেন না। আপনি নিজের লোকবল থাকবে, উঠা বসার মানুষ থাকবে, তাদের ইশারা করে কাজ করাবেন। সুজলা অনেকক্ষণ ব্যাপারটা নিয়ে তির্যক তর্ক বিতর্ক চালালো, কিন্তু খাঁটি যুক্তির কাছে সুজলা টিকল না। মাহাতিমের সোজাসাপটা কথায় আপাতত হাতের চাবি নিজের কাছেই রাখুন, শুধু চাবি চালানোর পন্থাটা বদলে ফেলুন। দীর্ঘ সময়ে তর্কযুদ্ধটা শেষমেশ মাহাতিমের জয়ে ইতি টানলো। মাহাতিম বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করতে করতে সবাইকে মোল্লাবাড়িতে পৌঁছে দিল। সেই একই মাইক্রোতে বসে থেকে মেহনুরকে নিয়ে সদর দরজা থেকেই বিদায় নিল। যাওয়ার আগ পর্যন্ত সুজলার মাথায় সবকিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দিল। এবার যেন মাহিমপুর গ্রামটা অন্য চেহারার জন্য অপেক্ষা করছে। শাসক শোষণ থেকে মুক্ত গ্রাম হয়ে ভিন্ন আদলে চিন্তা করেছে। সুজলা ঠিক গৌরবভাবে সবকিছু চিন্তা করে দীর্ঘদিনের নীল নকশাটা নস্বাদভাবে নতুন চিত্র বানালো। সেই চিত্রে সাদা কালো রং হটিয়ে রঙিন করে তুলল। মনের ভেতর যত কলাকৌশল পরিকল্পনা চিন্তা ভাবনা আসলো, আস্তে আস্তে বাস্তবায়ন শুরু করলো সে। প্রথম দফায় বিরাট ধাক্কা খেল সুজলা, কিন্তু সময় বাড়তে বাড়তে সত্যি সবকিছু পাল্টে যেতে থাকলো। সেই অরাজকতা ছোট্ট একটা গ্রামের ভেতরে চলছিল, সেখান থেকে সবকিছু ধূলিসাৎ হতে লাগলো। সময়ের গণ্ডি প্রায় মাসখানেক পেরোলো। আনসারি নিবাসে চিকিৎসা শেষে মার্জা ফিরে এলো। কয়েক মাসের ছুটি পেয়ে পারিবারিক মুহূর্তে যুক্ত হলো মাহাতিম। ওই উসিলায় শফিকের ব্যাপারটা বাঁকাবাকি করতে সবকিছু বন্দোবস্ত করতে লাগলো। বাড়িতে একটা ধুম উঠলো, শীঘ্রই শফিকের বিয়ে হচ্ছে। বিয়েটা বিরাট ধুমধামে মহাসমারোহে ঘটলো। নিজের বিয়ে নিয়ে যতটুকু ঘাটতি ছিল তার চেয়ে অনেকখানি শফিকের বিয়েতেই করবে। বেচারা শফিক লজ্জায় এখন অফিসে কাজে ব্যস্ততা দেখিয়ে বিয়ের হাটপাট নিয়ে কথা তুললেই চটুক পটুক ছিটকে পড়ে। সবকিছু বিবেচনা রেখে দুপক্ষের শর্ত সম্মতি সবকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। শাহনাজের বিয়েটা আনসার নিবাস থেকেই উঠবে, এ নিয়ে ব্যাপারটা ঠিকঠাক করা হয়। সে অনুযায়ী বিয়ের 3 সপ্তাহ আগে গ্রাম থেকে সবাইকে আনা হয়, নিয়ে আসে মাহাতিম। বিয়ে উপলক্ষে রমরমা পরিবেশে কেউ বাদ যায়নি। শেফালি যেন মুখরোচন হয়ে সবার সঙ্গে মিলে গিয়েছে। মাহাতিমের বাঘের মতো ভয় পায় সে, বা সদ্বুদ্ধির জন্য হতে পারে। সুরাইয়া এখন আর আগের মতো নিকৃষ্ট সুলভ দেখায় না, নিজের মর্জিত রূপ দেখানোর জন্য চেষ্টা করে, বেশ মাপজোক করে কথা বলে। বাড়ির হই হুল্লোড় মুখরিত চারপাশ, কোথাও যেন শূন্যতা কাজ করে। প্রায়শই মনে হয় কি যেন নেই। আজও তৌফো ছাদে এসে পরিমার চা দেখে শূন্য শূন্য লাগে। 4টার দিকে তাকিয়ে থাকতেই মুখ ফসকে বেরিয়ে এলো, তোকে অনেক মিস করছি রে মাহাদি, খালি তোর কথাই মনে পড়ে।
কোথায় যেন গভীরভাবে ব্যথা লাগে। তৌফু খুব শক্ত থাকার চেষ্টা করতে পারে না, চোখ নিংড়ে দুফোঁটা পানি বেরিয়ে আসে তার। কখনো সেই পানিটুকু ভেতরে আটকানোর চেষ্টা করে, আজকেও অবাধ নয়নে পানি পড়তে লাগলো। চাঁদের আলোয় তৌফুর চোখ দুটো চিকচিক করে উঠছিল। নীরবে পেছনে থেকে চলে এলো ফারিন, তৌফের ডান কাঁধে হাত রেখে চাঁদের দিকে তাকালো, বিমর্ষ সুরে বলতে লাগলো, কেঁদে উঠল। তৌফু ভাই, একা থাকলে ওর কথা মনে পড়ে। খাওয়ার টেবিলে কত ফাজলাম করেছি, কত কি বলেছি, আজ ভালো লাগে না ভাই। সৌভিক ভাইয়ের বিয়েতে মাহাদি মিসি, কেমন না বলো? তৌফের অশ্রু করা চোখ যেন দ্রুত সামনে নিল। ফাইন কাঁদছে দেখে মাথায় জোরে একটা গাড্ডা মারলো। ব্যথার চোটে কান্নার চোখ বুঝে কুচকে নিল ফারিন, বিস্ময় নিয়ে বলল, তুমি আমাকে এত জোরে মারলে? ফারিনকে হাবার মতো তাকিয়ে থাকতে দেখে তৌফু নিচের হাসি আটকালো। মুখের ওপর গভীর হাবা টেনে তেজালো সুরেই বলল, খাচ্চরের মতো নাক দিয়েছে পানি বের করলি, তোর কি একটু শরম করলো না? ফারিন ডেকে গিয়ে বলল, কাঁদলে শরম করবে কেন? তৌফু ইচ্ছে করে ফাজলামি ছুড়ে দিল, ছি ছি, তুই এটাও জানিস না মানুষ হাসতে হাসতে যে ভেদবোধার বায়ু বের করে, ওইটার গন্ধে ঠেটা চারপাশ টিকা চায় না। ফারিন হাঁ করে তাকিয়ে ভয়ঙ্কর রাগ দেখিয়ে বলল। তৌফুক ইচ্ছে মতো এলোপাথারি মারতে থাকলো। নিরুপায় তৌফু তাড়াতাড়ি ছাদ থেকে পালিয়ে গেল। পিছু পিছু ছুট দিল ফারিন, একটুও ছাড় দেবে না। দৌড়ে দুজন সিঁড়ি দিয়ে নামতে নামতে যেই না করিডোরে আসলো, তখনই প্রচন্ড কিছু আছাড় মারা শব্দ হলো। শব্দ শুনে তরাক মেলে থেমে দুজন সেখান থেকে শব্দ পেল সেদিকেই তাকালো। দুজন ওই চুপি চুপি সেদিক বরাবর এগিয়েও গেল। সরু ফাঁক থাকা দরজার দিকে তাকাতেই চমকে গেল দুজন। ফারিন অবাক হয়ে কিছু একটা দেখে নিল। তৌফু আঙ্গুলি দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল। দুজনেই দরজার ফাঁক দিয়ে ভেতরে চাইতেই দেখতে পেল মাহাতিম মোবাইল আছাড় মেরে প্রচন্ড রাগে ফুরছে। একবারা কোট দূরত্ব দৃষ্টি ফ্লোরের ওপর আটকে আছে। মোবাইলের 3 পার্ট যেন আলাদা হয়ে আছে, তার কোনো হদিস নেই। দুইজন বুঝতে পারলো মাহাতিম এভাবে ফুসছে কেন, মোবাইলটা আছাড় দেওয়ার কারণ কি সেটাও আপাতত বুঝে গেছে। ফারিন ফিসফিস করে বলল, এটা রেড সাইরেন। তৌফু ভাই, আমার ভয় লাগছে, আমি শিওর খারাপ কিছু হয়েছে। ভাই এমন চুপ মানেই বিপদ, সবাইকে ডাকো প্লিজ, সবাইকে ডাকো। তৌফু ভেতরে ভয় পেয়েও বাইরে প্রকাশ করলো না। বাড়িতে বিয়ের আমেজ পণ্ড হয়ে যাবে, তুই এখনই নিচে যাবি, যে চুপচাপ সিয়ামকে ডেকে আনবি, আগে ভাগে কিছু বলতে যাবি না। দেরি করলো না ফারিন, 2 হাতে লেহেঙ্গা ধরে এক দৌড়ে সিয়ামকে উদ্দেশ্যে ছুটলো। সোফো সেখান থেকে দ্রুততার সাথে নীতি রুমে ঢুকে পড়ল। আয়নার সামনে রঙিন ব্রুতে ব্রাশ দিচ্ছিল নীতি। তৌফের চিন্তাগ্রস্ত অবস্থায় ঢুকতে দেখে ভুরু কুচকে তাকালো। আয়নার দৃষ্টি দেখে বলল, ব্যাপার কি? তোমাকে দেখে কেমন জানি লাগছে। চিন্তার বিপর তৌফু হঠাৎ সদ্বিদ ফিরে পেল। চোখ তুলে আয়নার দিকে তাকাতেই নীতিকে উদ্দেশ্য করে বলল, মেবি ঝামেলা হয়েছে। মাহাতিমের এক্সপ্রেশন নর্মাল ছিল না। তুই ভাবতে পারোস ও নিজের ফোন আছাড় দিছে, আমি সিয়ামের ডাকার জন্য ফারিনকে নিচে পাঠাইছি। বুকটা ধড়ক করে উঠল নীতির। ঝাঁজ থেকে বসে থেকে দাঁড়িয়ে পড়ল সে। হাতের ব্রুব্রাশটা ফাঁসকে ফেস প্যাকের মধ্যে ঢুকিয়ে দিল। নীতি চাপা মুখে ঠান্ডা কণ্ঠে বলল, তোমাকে খুব ভয় দেখাচ্ছে তৌফু ভাই, এমন ভয় আগে দেখিও না। তৌফুটা তেতে উঠল। তোর কি আমার কণ্ঠে রিল্যাক্স মনে হইতাছে? টেনশন লাগা শালা। নীতি অপ্রতিত অবস্থায় নিভব নিল। কথা বাড়িয়ে কুরুক্ষেত্রে ডাকার জন্য দরকার নেই। ততক্ষণে সিয়ামকে নিয়ে হুড়মুড়িয়ে ঢুকলো ফারিন। ঘটনা কি? ফারিন তো কুত্তার মতো আমারে টানতে টানতে আনলো। কাহিনী কি? সিয়ামকে থামিয়ে তৌফু বলল, সবিকরা আসছে। সিয়াম যে উত্তর দিবে পাশ থেকে ফারিন বলল, না, রাস্তায় জ্যামে আটকে গেছে। বুক ভরা নিঃশ্বাস নিল তৌফু। একে একে সবার দিকে তাকিয়ে দৃষ্টি ঘোরালো। মাহাতিম একটু আগে মোবাইল আছাড় দিছে, কি কারণে দিছে জানি না। সিয়াম উজবুক দৃষ্টিতেই তাকিয়ে বলল, কি বলস? হুর, বিশ্বাস হয় না। সকালে ভাবির সাথে বাদরামি করতেছিল দেখলাম। তৌফের ইচ্ছে করলো কষে একটা চর মারতে। এমন বোকার মতো কথা শুনে খেকে উঠলো তৌফু। ওরে আবাল, মানুষ কি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় না? এমন হাবলার মতো কথা কস কেন? কথার মাঝখানে দাড়ি বসিয়ে চমকালো নীতি। অনামিকার জন্য? বিরক্তি নিয়ে নীতির দিকে তাকালো তৌফু। ডানা তো চেয়ে নীতিকে মাথায় জোরে একটা ঘা মারল। গলার মাঝখানে লাগানো দেখা থাপ্পড় দিলাম না। আমার পুরো কথা শেষ হইতে দিস, তারপর কথা কইস। তৌফুর দিকে গরম চোখে তাকালো নীতি।
তুমি আপুকে শুধু শুধু মারলে কেন? ফারিন বলে উঠল। তোমার হাতটা অযথা কারণে উঠাও, কারোর মাথায় যে হেড করা নিষেধ এটা কি তুমি জানো না? সিয়াম পরিস্থিতি সামাল দিল, আড়ালে তৌফের দিকে কনির্ঘুতা দিয়ে ঠান্ডা হওয়ার ইশারা দিল। প্লিজ নিজেদের মধ্যে এরকম করিস না, সিচুয়েশনটা ফেস করতে দে। তৌফ কুদ্দ ভারী নিঃশ্বাস ছেড়ে হালকা হয়ে বলল, আমি শিওর মাহাতিমের ফোনে কথা বলছে। ফোনে এমন কিছু শুনেছে যেটা ওর রাগ সামলাতে পারে নাই। ভোরে ওর নামে কুরিয়ার আসছে, পাক্কা একটা ছোটখাটো বক্সের মতো প্যাকেট। ওই প্যাকেটে কি আসছে আমি সময় মতো জিগাইছিলাম। মাহাতিম ওইদিকে লজিক্যাল টপিক স্কিপ করেছে, বলেছে ভাবির জন্য নাকি সারপ্রাইজ অর্ডার দিয়েছে। ওইটাই কুরিয়ার আসছে, অথচ তোর বিশ্বাস করবি না, আমি কিচেনে যখন হুদাই ভাবিকে মস্করা করে জিগালাম, ভাবি বলল মাহাতিম নাকি রুমে কোনো পার্সেলই আনে নাই। এখন প্রশ্ন হলো মাহাতিম আসলে কি লুকাইতেছে। সবাই মন দিয়ে পুরো কথা শুনলো। তৌফের কথায় গুরুত্ব তাৎপর্য আছে, কিন্তু সামান্য এই খটকা লাগলে প্রশ্ন করলো সিয়াম, কিন্তু দোস্ত এইদিকে আরেকটা ব্যাপার হয়েছে, যদি ওই পার্সেলটা ভাবির জন্য হয় তাহলে তো চিন্তার কিছু নাই। হয়তো ভাবিরে অন্যভাবে সারপ্রাইজ দেওয়ার জন্যই মাহাতিম ওইটা রুমে আনছে। স্যামের কথা যুক্তি পেয়ে সম্মতি দিল নীতি। কথাটা ভুল বলেনি সিয়াম, ভাবির ইউনিক স্টাইল সারপ্রাইজ দেওয়ার জন্য তো প্ল্যান হতে পারে। তো দুজনের কথাই সমর্থন জানালো, কিন্তু সূক্ষ্ম ফাঁকটা চোখ দিয়ে এড়িয়ে গেল। তোমাদের দুজনের কথাই ঠিক, দুজনের কথাই আমি মানলাম, কিন্তু একটা জিনিস চিন্তা কর, যে মানুষটা সকালেও ঠিক ছিল, দুপুরেও ঠিক ছিল, ওই মানুষটা সন্ধ্যার টাইমে এত রেগে কেন যাবে? সবকিছুর পিছনে ওই পার্সেলটাই আছে। সময় মতো আমার কথাটা মিলাই নিস। 2 মিনিট পর নিস্তব্ধ অবস্থান চলল, কারো মুখে কোনো শব্দ নেই। 4 জনের নজর বিছানার ফ্লোরে ডিজাইন করা চাদরে আটকে আছে। একটা সময় ছিল যখন 9 মাথা একত্রে বুদ্ধি খেটে পরামর্শ করত, যে কোনো মুশকিল মুহূর্তে উপায় খুঁজে বের করত। আজ সেই সংখ্যা কমে গেছে। 4 জনে দাঁড়িয়েছে। দলের সবচেয়ে চঞ্চল ও পাকা বুদ্ধির সদস্য তার দুনিয়াতেই নেই। সবার বুকের ভেতর যেন একসঙ্গে হাহাকার করে উঠল। ওরা 4 জনেই বুঝতে পারল নিশ্চয়ই সবিকরা এসেছে, আর কিছুক্ষণের মধ্যে দুপক্ষের আংটি বদল হবে। কিন্তু 5ম দিনে ঢাকঢোলের সাথে সবিকের বিয়েও হচ্ছে। নিরুদ্বেগ বুদ্ধি অবস্থা ছিঁড়ে ফারিন কথা বলল, আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। মাহাতিম ভাইয়া যদি নিজ থেকে চেয়ে বলে তাহলে হয়তো সম্পূর্ণ ব্যাপারটা জানা সম্ভব। তাই আমরা যদি পাকনামি করে জানার আগ্রহ দেখায় তাহলে বিয়েটা নেগেটিভ ভাইব আসতে পারে। 3 জন চোখ তুলে ফারিনের দিকে তাকালো। মুখে কিছু না বললেও ফারিনের কথাই সবাই মেনে নিয়েছে। অপেক্ষা নামক শব্দের কাছে স্থির থেকে রুম ত্যাগ করলো সবাই। কেউ যেন সন্দেহ না করুক, তাই নিচে নামার আগে দলবেল বাধা ভঙ্গ করলো। প্রথমে নীতি ফারিন একসাথে নামলো, শেষে বাকি 2 জন। সাদা সিল্কের শাড়ি পরেছে মেহিনুর, মোটা পাড়টা রক্ত যাবার মতো লাল, গায়ের ব্লাউজটাও লাল পরেছে, স্লিপ দুটি কোনই পর্যন্ত। আজ মার্জা জোর জবরদস্তি করে বেশ সাজিয়েছে মেহিনুরকে, বাড়ির বড় বউ বলে কথা। মার্জার কথা মতন ফিটফাট করে মেহিনুরকে ভালোই লাগছে। পার্লারের মেয়েগুলোর রক্ষুষের মতো করে মার্জার কথাই শুনেছে। তার লম্বা চুলগুলো খোপা পাকিয়ে ঘাড়ের কাছে গেঁথে দিয়েছে। মাথার মধ্যভাগে সিঁতি তুলে খোপায় গাজরাও গুজে দিয়েছে। আচ্ছা, ঠোঁটের মেরুন লিপস্টিকটা খরার মতো শুকানো কেন? এখানে হয়তো নীতি আপু ম্যাট বলে পরিচয় দেয়। মেহিনুর এক বুক অস্থিরতা নিয়ে মেহমান দেখাশোনা করছে। চোখ দুটো চুম্বকের মতো সিঁড়ির কাছেই যাচ্ছে। ফাঁকা সিঁড়ি দিয়ে কখন মাহাতিম নামবে, কখন সবার আড়াল থেকে মেহিনুরের দিকে তাকাবে। আজকের সম্পূর্ণ শ্বাসটা একজনকে উৎসর্গ করবে মেহিনুর। ওই মুহূর্তে কি যে লজ্জার পরিস্থিতি হবে সেটা ভাবছে। সেটা ভেবে আনমনে মিসকি মিসকি হাসছেও সে। একা একা বেকুবের মতো হাসছিস কেন? পাশ থেকে কনের ঘুতা খেলো মেহিনুর। কল্পনার চিন্তাটা গলে গেল। গোলাপি রঙের জামদানি পরা শাড়িতে দাঁড়িয়ে আছে সাবা। চোখের ভেতর প্রশ্ন নিয়ে মেহিনুরের কাণ্ড দেখে বলল কথাটা, এই যা, হাসবো কেন? হাসি তো কোনো কিছুই নেই, ভুল দেখছো বুবু। সাবা চোখ দুটো ছোট ছোট করে গোয়েন্দার মতো করে তাকালো। ভুরুটা বিজ্ঞ ব্যক্তির মতো উঁচিয়ে ভাবুক কণ্ঠে বলল, আমি 10 মাইল দূর থেকে তো তামাশা দেখছি। কাঁটা চামচ দিয়ে মিষ্টি গুতিয়ে গুতিয়ে কি করলি? হ্যাঁ, সাবার কথা মতো পিরিত
নেত্রের দিকে তাকালো মেহিনুর, সাথে সাথে জিব্বার কামড় দিয়ে চোখ খিঁচুনি দিল। কি সর্বনাশ! মহাজনের কথা ভাবতে ভাবতে মিষ্টি খুঁচিয়ে শেষ। মেহিনুর হা হুতাশ দেখে হো হো করে হেসে উঠল সাবা। টিটকারির মতো কথা ছিল, যার ধ্যানে এতক্ষণ ডুবেছিলি ওই ব্যক্তি একটু আগে বাইরে চলে গেছে, এখন এদিক সেদিক না তাকিয়ে অপেক্ষা কর। কথার আকাপট আজ লজ্জায় পেল মেহিনুর। উল্টো এক রাশি মনক্ষণে ভরে গেল। মাহাতিম না বলে বাইরে গিয়েছে। দুপুরের পর থেকে বড্ড অদ্ভুত আচরণ করছে, খুবই অদ্ভুত। প্রায় 10 মিনিটের মধ্যে নিচে নামলো শাহানাজ। সোনালি রঙে তাঁতের শাড়িতে উজ্জ্বল দেখাচ্ছে তাকে। মেহিনুর দূর থেকে শাহানাজকে দেখে মুখটা হাসিতে ভরে গেল। সবিক হন্যে হয়ে খোঁজার দৃষ্টিতে কাউকে যেন খুঁজছে। সবিকের হন্যে হয়ে খোঁজার দৃষ্টিটা এড়ালো না পিতির। সবিকের কাঁধে হাত রেখে বিজ্ঞের মতে বলল, কাকে খুঁজছো ভাইয়া? সবিক উৎসুক গলায় বলল, মাহাতিম কোথায়? ওকে ডেকে আন, ও ছাড়া আংটি বদল তো করা যাবে না। সবিকের কথায় চেতন ফিরল সবার। ঠিকই তো, মাহাতিম কোথায়? ও কি বাইরে থেকে ফেরেনি? সবাই একযোগে খুঁজতে লাগলো মাহাতিমকে। নীতি নিজ দায়িত্বে রুমে গিয়ে ফেরত আসলো। মাহাতিমের ফোনে কল দিয়ে কাউকে পেল না। ফোনের ওই পাশ থেকে মেয়েলি সুরে বলতে লাগলো, যে নাম্বারটিতে কল করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। মাহাতিম তো ফোনটা আছাড় মেরেছিল, তাহলে কি ফোনটা ওইভাবে আছে? কথাটা মনে মনে আওড়ালো সিয়াম। কথাটা মাথায় থেকে খেলতে দ্রুত তৌফের কাছে আড়ালে বলল। তৌফার দেরি না করে সবিককে মিথ্যা বুঝ দিয়ে শুভ কাজ ছাড়তে বলল। সবিক প্রথম আমতা আমতা করলেও শেষমেশ সবার জোরাজোরি আংটি বদল করলো। মাহাতিমের উদ্ভট আচরণ দেখে ভীষণ খটকায় আছে মেহিনুর। না, এবার আর শান্ত থাকা যাচ্ছে না। কাউকে না কাউকে বললে অন্তত মেহিনুরকে জানিয়ে যায়। সেখানে যতই কাজ থাকুক মেহিনুরকে আশ্বস্ত করে, কিন্তু আজ এমন কেন করলো? যে পর্যন্ত না আসবে ওই পর্যন্ত একটা খাবারও টাচ করবে না সে বলে পণ করলো মেহিনুর। বাড়ির ভেতরের কোলাহল ভরপূর্ণ। সবিকদের পরিবারের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে বড়রা। মারজাত সমুদ্রে সবিকের কাকামণিরা রাতটুকু এখানেই থাকবে। বিয়ের পরিবেশটা জমানোর জন্য আজ ভালোই আয়োজন হয়েছে। অন্যদিকে নীতি ছাদে আড়ি গেঁথেছে। খোলা আকাশের নিচে চেয়ার টেবিল দিয়ে এলাহি কারবার। সবাই নিজের ব্যক্তি জীবনের গল্প নিয়ে হাসি তামাশা করছে। তাদের সঙ্গে তাল মিলে হিসিস করে হাসছে মেহিনুর। রাগে ভেতরটা দাও দাও করছে মাহাতিমের জন্য। অশুভ লোকটা এখনো দোরগোড়ায় হাজির হয়নি। গেছে কই? কোন চুলে আগুন ধরাতে গিয়েছে? মেহিনুরের অন্য চিন্তায় বিভোর দেখে কাশল সবিক। কাশির ইঙ্গিতটা পুরো ব্যাপারটা কানে যেতে স্বাভাবিক হলো মেহিনুর। সবিক একগাল হাসি দিয়ে ফজলামি সুরে বলল, আপনার অভদ্র লোকটা কাজে গেছে ভাবি। ভাবি শালিকা, চিন্তা ঝেড়ে আমাদের সঙ্গে যুক্ত হন। সবিকের মুখে ডাবল সম্বোধন শুনে হো করে হেসে উঠল সবাই। ভাই জানেন, টুট টুট খাবা ব্রো, ভালো থাকো। সামিরের ইঙ্গিত শুনে রাগ দেখালো সৌভিক। পিঠে জোরে একটা চাপড় মেরে হাসি দিল। আমার কাছে ভালো বোনই ভালো, এর ঊর্ধ্বে কিছু ভাবা লাগবে না। কোকোকোলার গ্লাসে চুমুক দিচ্ছিল ফারিন। হঠাৎ গ্লাসটা ঝাটকা মেরে ছিনে নিল তৌফো। সুন্দর করে চুমুক দিয়ে হা হা করে গেল ফারিন। এবার গ্লাসের দিকে তাকালো আরেকবার তৌফের দিকে। রাগে গজগজ করে চেঁচিয়ে উঠল, অসহ্য ভাই, অসহ্য, তোমার জ্বালায় কোকটাও খেতে পারি না। তৌফো নির্বিকার ভঙ্গিতে গ্লাস খালি করে বলল, বড় একটা ঢেকুর তুলে, এই সিয়াম শোন তো বেটা, ফটফট করে স্প্রে ব্যাপারটা কি? ফারিন বাদে সবাই তখন অবুঝে চোখে তাকালো। তোর দেখি ভালোই কারেন্ট, রুম স্প্রে চেঞ্জ কর, কোন জায়গায় লাগাবি? তৌফো রাগি মুখে তাকালো। চোখে তাকিয়ে নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে মারার ভঙ্গি করে বলল, দূর বেটা, আলগা কথা কস কেন? পরিবেশ মায়াদের কাছে আসে দেখাস না? ফারিন পাদ মারবো বুঝছস, এই জন্যই বলতাছি। সিয়াম আবার জিজ্ঞেস করলো, আরে বেটা পরদ মানে কি? তৌফা বিরক্ত হয়ে বলল, অশিক্ষিত, বুঝোস না? 1 মিনিট পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। সব একে অন্যের দিকে চাওয়াচাই করলো। যেই সবকিছু চোখ ফারিনের দিকে আটকে গেল, তখন ওই দুম করে তীব্র হাসির ঝড়। পুরো ঝাড়টা যেন হাসির শব্দে গুম গুম করে উঠলো। ফারিন লজ্জায় নত হয়ে গেল। ছাদের শুকনো কাপড় তুলতে অন্য প্রান্তে গিয়েছিল মেহিনুর। সেখানে আলো জ্বালানি
জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, বাতাসে উড়ছে কাপড়গুলো। তুলতে হঠাৎ গা ছমছম হলো মেহিনুরের। ক্লিপের উপর হাত রেখে স্থির হলো। শস্য বাতাস থেমে হাসির শব্দ, ঝিঝি পোকার ছন্দপূর্ণ ডাকটা স্পষ্ট কানে শুনতে পেল। বুকের স্পন্দনটা বুঝি বৃদ্ধি পাচ্ছে। গেটের ল্যাম্পপোস্টের আলো সাদা পাঞ্জাবি দেখতে পাচ্ছে সে। তাকে তিনজন ব্যক্তি কিচেন নিয়ে কথা বলছে। অমনি মাহাতিমের রুণমুক্তি ধারণ করে তাদের শাসাতে লাগলো। এইটুখানিতেই ক্ষান্ত হলো না মাহাতিম। সোজা তর্জনী তুলে রাগের তেজ দিল। ধুম ধুম তালটা যেন কানের পর্দায় আঘাত দিচ্ছে। শরীরটা ঠান্ডা মৌসুমের জন্য শিউরে উঠছে। মাহাতিম এখন পর্যন্ত কোনো কিছু লুকায়নি। যা জানতে চেয়েছে, যখন জানতে চেয়েছে সব নির্দ্বিধায় মেহিনুরকে বলার জন্য প্রস্তুত থাকতো। হঠাৎ চোখের পলকেই প্রথম লোকটার কালার চেপে ধরলো মাহাতিম। দৃশ্যটা দেখার সাথে মুখ চেপে ধরলো মেহিনুর। মাথাটা এলোমেলো লাগছে। কি হচ্ছে বাইরে? মাহাতিম কেন ঝগড়া করছে? লোকগুলো কারা? মাহাতিমের কবল থেকে কোনোভাবে কলার ছাড়তে পারছে না। দুজন লোক অবিরাম কলার ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ। মাহাতিম শাসিয়ে যাচ্ছে তাদের। মাহাতিমকে শান্ত থাকার কথা তো দূর থেকে বুঝলো মাহাতিমকে শান্ত থাকার কথাটা দূর থেকে বুঝলো মেহিনুর। দৃশ্যটা দেখতে দেখতে আরো একবার ঢোক গেল। হতবুদ্ধিতে কাপড়গুলো ফেলে দৌড়ে লাগালো মেহিনুরের দৌড় দেখে সবাই একটু প্রশ্নসূচক তাকালো। মাহাতিমকে দেখে হয়তো ছুটে গেছে। মেহিনুর কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির বাইরে গেল। হাঁপাতে হাঁপাতে ডানে বামে না তাকিয়ে লন এরিয়া দৃষ্টি পড়লো। পাকা ছাউনি দেওয়া বসার জায়গাটায় বসে আছে মাহাতিম। আবারও দৌড় লাগিয়ে একেবারে সামনে গিয়ে থামলো সে। মুখ হা করে নিঃশ্বাস নিয়ে মাথা ঝুঁকিয়ে বসে আছে। নিচু করা মাহাতিমের মুখটায় হাত রাখলো মেহিনুর। চুলগুলো আঙুলের দিয়ে মাথার মধ্যে আলতোভাবে ছুঁয়ে দিল। সমস্ত শরীর কেঁপে উঠল। মেহিনুরের তুমুল আশ্চর্যে চূর্ণ হলো সে। অপসন্ন দৃষ্টিতে এক বুক ভয় নিয়ে প্রশ্ন করলো মাহাতিমকে, বাইরের লোকগুলো কারা? কোনো জবাব দিল না মাহাতিম। নির্বিকারভাবে মেহিনুরের দিকে তাকিয়ে আছে। মেহিনুর একটু ঢোক গিলে আবার জিজ্ঞেস করলো, ওই তিনটে লোক কারা ছিল? আপনি ওদের সাথে ঝগড়া করছিলেন কেন? একজনের কলার চেপে ধরেছিলেন। ওরা কারা ছিল? বুকটা ধরফর করলো যেন। মাহাতিম কোনো কথার উত্তর দিচ্ছে না। বেচৈন মেহিনুর একটার পর একটা কথা জিজ্ঞেস করেই যাচ্ছে। আপনি আমার কাছে কোনো কথাই লুকান না আনসারী সাহেব। আর যদি কথা লুকান আপনার ওয়াদা ঠিক ভেঙে যাবে। চট করে এই দুহাত বন্ধ করলো মাহাতিম। জোরে একটা নিঃশ্বাস নিয়ে চোখ খুলে তাকালো। অদ্ভুত কঠোরতায় ভিন্ন সঠতার সাথে আলাদাভাবেই গম্ভীর্য টেনে স্বরে উত্তর দিয়ে উঠল, তোমাকে বিয়ে করাই হয়তো আমার জীবনের মস্ত বড় ভুল, নয়তো এই মাহাতিমকে পাওয়াটা তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতো না। আমি মাহাতিম তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। হঠাৎই মুখের ওপর ঠাস করে চর পড়ল। কথার আঘাতটা মুহূর্তের ভেতরে পুরো শরীর ছাড়িয়ে পড়ল। অকল্পনীয় চিন্তা স্থির হলো মেহিনুর। কথাটা কোন শব্দ নেই। শ্রীযুক্ত নয়ন চোখ দুটো বরফের মতোই জমে গেছে। ল্যাম্পপোস্টের হোল দেয়ালে সাদা পাঞ্জাবির মানুষটাকে শীতল চোখে দেখছে। বিষগ্ন মুখ, চোয়াল জোড়া থরথর করে কাঁপছে। এই দৃশ্যপট মেহিনুরের মধ্যে ঝড় তুলে দিয়েছে। একটু আগে বিষাক্ত কথা রিডি করে কানের মধ্যে বাজছে। এক গাদার গরম উষ্ণতায় দপটে যন্ত্রণায় সাদা পাঞ্জাবির পিঠটা ভিজে দিয়ে খপে খপে যেন সেটে গেছে। ঘামের ওপর বিন্দু বিন্দু ঘামের কোনা দৃশ্যমান। ছাটা চুলগুলো কানের দিকে তেড়ে তেড়ে ঝলমল করছে। সেই চুলগুলো এখনো ঘামে জবে জব। হঠাৎ নতমুখটা অবসরের দৃষ্টিতে মেহিনুরের দিকে তুলল। মেহিনুর শান্ত চোখে ভেতরে ম্লান দৃষ্টি মিলিয়ে চুপ করে রইল। মেহিনুর এমন ভনিতা করল না। কপালের সামনে বেপরা চুলগুলো আঙ্গুলের ফাঁকে ফাঁকে পেছনে ঠেলে দিল। শান্ত অবস্থা ছিঁড়ে নমনশীল কণ্ঠে বলল, আপনার তো অনেক ক্ষমতা, আমাকে আমার মতো ভুলকে শুধুই জিয়ে রাখবেন কেন? একেবারে মাটি শুদ্ধ উপরে ফেলুন। গ্রামের জঙ্গলি আগাছা কেটে ফেলুন। থমথমে দৃষ্টিটা চট করে ক্ষীণ করলো। চেহারার গম্ভীর্য ছাপ ফেলে শান্ত গলায় বলল, তোমার ওই ক্ষমতা দেখাতে চাই না, সহ্য করতে পারবে না। ঠোঁট শক্ত করলো মেহিনুর। ও যে খুবই দুর্বল। মাহাতিম সেটা কৌশলের সাথে বুঝিয়ে দিল। এমন বাঁকা কথার খোঁচাটা সহ্য করতে পারল না সে। মনে মনে নিজেকে বলল, মাথা ঠান্ডা করে রাখতে। মুখে মুখে তর্ক করা যাবে না, পরিস্থিতি আরো বিশ্রী হবে। লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে ভেতরের ক্ষুদ্র আগুনটা নিভিয়ে ফেললো মেহিনুর। জিভের ওপর ঠোঁট বুলিয়ে যথাসম্ভব বিনয়ের সাথে বলল, যদি সহ্য করতে না পারি তাহলে
যদি সহ্য করতে না পারি তাহলে এত আদর দিয়ে যত্ন করছেন কেন? আপনার সবকিছুই আমার সাথে কেন জড়িয়ে দিলেন? মাতিম দ্বিধাগ্রস্ত মুখটা ঘুরালো। অসহ্য যন্ত্রণা নিজের দিকে ধিক্কার দিচ্ছে। দাঁত শক্ত করে চেপে চোখ বন্ধ করলো। ভেতরের দম্পটুক অবস্থা কন্ট্রোল করলো। মেহনুরকে ফের বলে উঠল, আপনি যদি তাড়িয়ে দেন তাও আমি এখান থেকে এক চুলো নড়ব না। তার চেয়ে ভালো আপনি আমাকে মেরে ফেলুন, আমার লাশটা গুম করে দিন। বজ্রের মতো চমকে উঠল মাহাতিম। শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত একানাগার বয়ে গেল। কি ভয়াবহ সেই চিন্তা, কি জঘন্য, কি নিষ্কৃষ্ট ধরনের কথা। ঠাস করে চর লাগানোর জন্য হাত ওঠালো মাহাতিম। প্রচন্ড রাগে শরীরময় ছড়িয়ে গেল। চূড়ান্ত মুহূর্তে হাত থামালো সে। মেহনুরের মুখটার দিকে কোদ দৃষ্টিতে তাকালো। অশান্ত মাহাতিমের দিকে ভারী নিঃশ্বাস ছেড়ে কোলে এসে বসলো। দুহাত মাহাতিমের মুখটা এক হাতে জড়িয়ে নিজের মুখের কাছে আনলো। দুহাতের তালুতে নিচের সেভ করা গালটু গরম করে আছে। ভুরুর নিচে সুধীর চোখ দুটো তপ্ত ক্ষোভে অটল। রাগের কারণে ঠোঁট দুটো দাঁতের দংশন করছে, যার সুবাদে ঠোঁট দুটো এখন লাল টকটকে। যদিও সুস্বাদের ঠোঁট দুটো স্পর্শ মিলে যায়, তাহলে রাগটুকু কি নিভিয়ে দেওয়া যাবে? এই মানুষটা কি একটু আগের বিষাদ কথাগুলো তুলে নিবে? ঠোঁটের ওপর থেকে চোখ সরিয়ে সুগভীর চোখ দুটো দৃষ্টি বসালো মেহনুর। মাহাতিমের ডান গালটা ছুঁয়ে প্রসন্ন কণ্ঠে বলল, ঠান্ডা হয়ে যান। আপনি শুধু কল্পনা বোঝানোর জন্যই কথাটাকে বলেছি, কিছু হয়নি। আমার দিকে তাকিয়ে থাকুন, বলুন কি নিয়ে ভয় পাচ্ছেন? আপনি অস্বীকার করবেন না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি ওই লোকগুলোর কথা নিয়ে টেনশন করছেন। বলুন, আমাকে বলুন প্লিজ। ডান হাত থেকে হাত নামিয়ে আঁচল টানলো মেহনুর। আঁচলের শেষ অংশটুকু টেনে মাহাতিমের ঘামার্ত মুখটা মুছে দিল। কপালের ডান দিকে কানে চুয়ে চুয়ে পড়া ঘাম মুছে দিল। ভয়টা তোমাকে নিয়েই পাচ্ছি, বলে উঠল মাহাতিম। কথা থেমে গেল মাহাতিমের। ওর ঘামে ভেজা চুলগুলো আঙুলে রাখতে রাখছে মেহনুর। অসম্পূর্ণ উত্তর শুনে মাহাতিমের দিকে এক পলক তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে এমনভাবে চুল ঝাড়তে লাগলো যেন বাকি কথার মর্ম সে বুঝে গেছে। অনেকটা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে হাসি মুখে বলল, আমার চারদিকে যেই অদৃশ্য বেড়াজাল গেড়ে আছে, ওইটা আনসারি সাহেব অনুমতি ছাড়া খোলে না। ওনার বিশেষ অনুমতি ছাড়া কেউ ঢুকলে কি জঘন্য আপ্যায়ন হবে, সেটার নমুনা আমার ভাইয়ের কাহিনী দেখেই বহু আগে বুঝেছি। মানে আমি তরুণ ভাইয়ের কথা বলতে চাচ্ছি। গভীরভাবে তাকিয়ে আছে মাহাতিম। আচমকা হেসে ফেলল। তরুণকে বেলটা দিয়ে পিটিয়ে পিটিয়ে কি শায়েস্তাই না করেছিল, সেই মুহূর্তের কথাই মনে পড়ল। চতুর্দিকে মূর্ছার মতো অন্ধকার বিচলিত হলো। হঠাৎ করে লোডশেডিং হলো। মেহনুর ডানে বামে তাকিয়ে কিছু একটা অস্থির ব্যাপারটা বুঝলো মাহাতিম। মেহনুরের কানের কাছে ফিসফিস করে বলল, লোডশেডিং। উত্তরে মাহাতিমের দিকে তাকালো মেহনুর। মুখ এখনো দেখা যাচ্ছে না, একজোড়া চোখ তার দিকেই তাকিয়ে আছে, সেটা বুঝতে পেরেছে ও। চুম করে অন্ধকারে নামা পরিবেশটা চারধারা রহস্য ঢেকে রয়েছে। বাড়ির বাইরে খোলা লনে অদ্ভুত এক নির্জনতা। দক্ষিণে মনটা মানছে না। বাতাস যেন সবটুকু গ্লানি টেনে নিচ্ছে। ভ্যাবসা গরমে সপ্ত এইটুকু কমলো। মাহাতিমের কোল থেকে উঠতে নিল মেহনুর। চট করে বা কাঁধে ডান দিকে আলগা লাগলো কিছু। আঁচলটা টান পড়েছে। কয়েক পা পেঁচিয়ে ধরেছে মাহাতিম। অন্ধকারে থেমে দুদফা তুড়ি বাজালো। মাহাতিমের কাছে সে চুপচাপ বসো কথাটার ইঙ্গিত দিল। মেহনুর বাঁকাধে হাত রেখে আঁচলের পিনটা সামলে নিল। চুপচাপ আগের মতোই মাহাতিমের কোলে এসে বসলো। মেহনুর টের পেল তার আঁচল ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। খুব সর্পণে নিবনে কোমরে হাতগুলো স্পর্শ করেছে। মাহাতিমের আদর স্পর্শ সুখদ মায়া মোহিত করে। গভীর রাতে যখন সহসা তন্ডা ভাঙে, তখন ওই মানুষটার বুকের ভেতর নিজেকে আবিষ্কার করে। একজোড়া সুঠাম হাতে এমনভাবে জড়িয়ে ধরে যেন বুকের মধ্যে মুক্ত লুকিয়ে রেখেছে। তাকে দেখতে দেওয়া পুরোপুরি নিষেধ। পিটপিট করে তাকিয়ে থাকে মেহনুর। অনেক সময় ধরে ঘুমন্ত মুখটা নিরীক্ষণ করে। আমার ভাইটাকে মনে পড়ছে মেহনুর। কতদিন ওকে দেখি না। আমার চোখের সামনে বড় হলো, ওকে আমি বড় করলাম, অথচ আমার চোখের সামনেই চলে গেল। কোন পাপের যে প্রায়শ্চিত্ত করলাম নিজেও জানি না। ওর কথা মনে হলে ভিতরটা ছিঁড়ে যায় আমার। এত কাছে ছিল, তবুও ভাগ্যে ছিল না। ওইটুকুই কাছে থেকে বাঁচতে পারলাম না। আমার বাবা আমার ভাইকে চলে গেল, আমার ভাইও চলে গেল। সেই যন্ত্রণা বুকে ধুকে ধুকে সহ্য করছি। তোমার কিছু হলে আমি মরে যাব মেহনুর। সাথে সাথে মুখে স্বজাতীয় শব্দ করলো মেহনুর।
এভাবে বলতেই নিয়মিত চলিত ব্যাপারে কারোর হাত নেই। আপনি যে বুকে কষ্ট পুষে আছেন, মুখে হাসি রেখে চলেছেন, সেটার থেকে না কেউ বুঝলেও আমি বুঝি। আমার কিছু হবে না, ভরসা রাখুন। আমি জানি আপনি কিছু হতে দিবেন না। হাস্যকণ্ঠে বলল মাহাতিম। এত বিশ্বাস? মৃদু হাসলো মেহনুর। কোমর জড়ানো হাত দুটো ওপরে নিয়ে হাত দুটো রাখলো সশক্তিকের মতোই। যতক্ষণ এই হাত দুটো আশ্রয়ে আছি ততক্ষণ কোনো ভয় নেই। সেদিন একা একাই যে 3টা গাড়ি সটকে দিয়েছেন, আপনি তার যোগ্যতা কি জানেন? যোগ্যতার বিচার শুধলে ঢোক গিলল মেহনুর। বেশ ছটফট করতেই লাগলো। করতে করতে কথা ভুলে ফেললো সে। কার সাথে বিচলের মতো আচরণ করছে 1 মিনিট খানিকের জন্য ভুলে গিয়েছিল। কোমর থেকে নিজের হাত দুটো উঠালো মেহনুর। ভয়ে ভয়ে সামনের দিকে তাকাতেই হঠাৎ করে জ্বলে উঠল আলো। আবারও ল্যাম্পপোস্টে চিলতে আলোয় হলুদ মুখটি দেখতে পেল। অপরাধী চোখে তাকালো। কথা যেন কোমর থেকে একটা হাত ঘাড়ে এসে পৌঁছালো টের পায়নি মেহনুর। মাথাটা বাঁদিকে কাঞ্চিত কাত করে অনুরাগের ছোঁয়ায় চেপে ধরল। ঠোঁট দুটো নিমিষেই ভেতরে বন্ধ করে নিল মেহনুর। ভেজা পাঞ্জাবির পিঠে হাত দুটো রেখে দিল। থেমে থেমে গলায় কাটার কাঁধে হাড় উঁচু করে আদরটুকু ছুঁয়ে দিল সে। দূরের আকাশে মিটমিট করে তারা মুচকি হাসল। মনে মনে সাধুবাদ জানতে পারলো। অবশেষে চোখ বুলিয়ে ফেলল। ওনাকে পাওয়াই যদি আমার অভিশাপ হয়, আমি বারবার এই অভিশাপ নিতে প্রস্তুত। আনসারি নিবাস ঘুমে কাবু। প্রতিটা ঘরে লাইট নিভে আছে। সবাই আমি যে ক্লান্ত গভীর নিদ্রায় ডুবে আছে। রাত গভীর, সময় এখন 3টা বেজেছে। গাছে ডালপালা নড়ার আওয়াজ হচ্ছে, যেন ডালে বসে কোনো অশরীরী জিনিস ওত পেতে আছে। মাটির গ্লোম পোকাগুলো যেন চেঁচিয়ে উঠছে। কুকুরের ডাক চারিপাশে। বাহাতের মোবাইল নিয়ে বিশেষ কলের জন্য অপেক্ষা করছে কেউ একজন। মোবাইলের স্ক্রিনটা আছাড় মারার জন্য কোনাকুনি এমনভাবে ভেঙে গেছে যেন আপাতত ফোনটা কোনোভাবে জোড়া থাপ্পড়ি দিয়ে কলের অপেক্ষায় গুনছে। মুখ ঘুরিয়ে সোজা দোতলায় তাকালো। দৃঢ়পূর্ণভাবে সন্দিহান কিছু কিনা সব বিষয়ে পর্যবেক্ষণ করলো সে। কিছু না, সন্দেহের কিচ্ছু নেই। সব নর্মাল আছে, একদম ঠিকঠাক। কিছুক্ষণের ভেতর মোবাইলের ডিসপ্লে জ্বলে উঠল। স্ক্রিনে স্পষ্ট অক্ষরে ইনকামিং কল লেখাটা পড়ে ফেললো। রিসিভে সুইটসে কলটা কানে ধরলো। ওপাশ থেকে আসল কণ্ঠ পাওয়ার জন্য চুপ রইল সে। বাড়তি সতর্কতার সাথে নিজে থেকে কথা টানল না। হঠাৎ ওপাশ থেকে শক্ত গলায় বলল, আমি কি মাহাতিম আনসারের সাথে কথা বলছি? কণ্ঠটা চিনতে পেরে ধীর সুস্থে উত্তর দিল মাহাতিম। জি। চোখটা আবারও ঘুরালো মাহাতিম। দোতলায় সেই বদ্ধ জানালার দিকে এক পলক তাকালো। মেহনুর তাহলে টের পায়নি। ফোনের অপর প্রান্তের মানুষটি বুঝদার ব্যক্তির মতোই বলল, আপনার মতো পাওয়ারফুল পারসন আমার হেল্প চাইছে। ম্যাটারটা ধরতে পারছিলাম না আনসারি সাহেব। দোতলা থেকে চোখ নামালো মাহাতিম। উত্তর দিতে গিয়ে বাঁকা হাসলো। কণ্ঠে সৌজন্যতা রেখে বলল, প্রত্যেকটা পাওয়ারফুল পারসনের উইক পয়েন্ট থাকে, এটা তো জানেন। যখন শকুনের চোখ ওই উইক পয়েন্টে পড়ে তখন কোনো পাওয়ারই কাজে লাগে না। আমার সিচুয়েশনটা সেই স্টেজে আছে। ওপাশ থেকে অল্প হাসির শব্দ এলো। সম্মতি জানিয়ে বলল, আপনি এখন ডিসঅ্যাপয়েন্ট সিচুয়েশনে আছেন। এমন দিনগুলো আমি পাস্টে কাটিয়েছি, বাট আপনি যেটার হেল্প চাচ্ছেন সেটা কোয়াইটলি ইম্পসিবল। বলতে গেলে আপনি ডেঞ্জারাস ঝামেলায় পড়েছেন। আমি এটার জন্য আপনার ওয়াইফকে পাবলিকলি ফেস করতাম না। ইভেন এখনো কিছু জায়গায় রেস্ট্রিকশন দেখছি। মাথা কাজ করছে না মাহাতিমের। হুট করে চুপ হয়ে গেল সে। ওপরের মানুষটা এভাবে স্বাভাবিক কণ্ঠে বলল, কাম ডাউন আনসারি সাহেব। আপনার ওয়াইফ যদি বুদ্ধিমতী হয় উনি আপনার অবস্থা বুঝতে পারবেন। তাছাড়া প্রবলেমটা যেহেতু এক্সেস লেভেলে চলে যাচ্ছে, সেক্ষেত্রে গোড়া থেকে ছিঁড়ে ফেলুন। আপনি তো এসবে যথেষ্ট এক্সপার্ট। বিস্মিত হাসি দিল মাহাতিম। ফোনটা কান থেকে নামিয়ে ডান পাশে পাশ করে বলল, দেন আই হ্যাভ টু কিল পাস। এটা ছাড়া অল্টারনেটিভ আর কিছু নেই।